নমস্কার। কৃপি কলোনিতে শুনতে থাকুন আজকের গল্প, হেমেন্দ্র কুমার রায়ের লেখা মূর্তি। পাহাড়ের ছায়াকে আরো কালো করে রাত্রি ঘনিয়ে এলো। আঁকাবাঁকা পথ দিয়ে একদল যাত্রী এগিয়ে চলেছে। গরম পোশাকে সকলের আপাদমস্তক মোড়া, কারণ কনকনে ঠান্ডা বাতাস হু হু করে দীর্ঘশ্বাস ছাড়ছে। একে ঘন কুয়াশা, তার ওপরে আবার রাতের অন্ধকার। তবুও তার ভেতরেই কোনো রকমে চোখ চালিয়ে দূরের সরাইখানার মিটমিটে আলো দেখে পথিকের ক্লান্ত শীতার্থ মন খুশি হয়ে উঠল। চলো, আর বেশি রাস্তা বাকি নেই। চলো চলো চলো, আর বেশি রাস্তা বাকি নেই। চলো চলো, হ্যাঁ ঠিক আছে, এই তো চলে এসেছি কাছাকাছি। ওই তো দেখা যাচ্ছে আলো, হ্যাঁ ওই তো দেখা যাচ্ছে, হয়ে যাচ্ছে তখন থেকে হেঁটে হেঁটে, ওই তো দেখা যাচ্ছে। খানিক পরেই সকলে সরাইখানার দরজার সামনে এসে হাজির হলো। যার সরাইখানা সে বেরিয়ে এলো। পথিকদের কথা শুনে বলল, বড় মুশকিলের কথা, আমার সরাইখানার সব ঘরই আজ ভর্তি হয়ে গেছে। তবে হ্যাঁ, আপনারা যদি আমার ঢেঁকিশালায় শুয়ে আজকের রাতটা কাটিয়ে দিতে রাজি হন, তাহলে আমি সে ব্যবস্থা করে দিতে পারি। পথিকেরা পরস্পরের সঙ্গে পরামর্শ করে দেখল, হ্যাঁ, তাছাড়া আর কোনো উপায় তো নেই। এই রাতে, এই শীতে, এই আঁধারে বাইরের জনমানব শূন্য মাঠ বা জঙ্গলের চেয়ে সরাইখানার ঢেঁকিশালাও ঢের ভালো। সরাইয়ের কর্তা তাদের সকলকে নিয়ে ঢেঁকিশালায় ঢুকে গেল। মস্ত ঘর, একদিকে একখানা বড় পর্দা ঝুলছে। সকলে মিলে খেয়ে দিয়ে হাসি আমোদ করে যে যার লেপমুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ল। যাত্রীদের ভেতরে একজন যুবক ছিল, তার নাম ওয়াংফো। যাত্রীদের ভীষণ নাক ডাকানি আর ধেড়ে ধেড়ে ইঁদুরদের হুটোপাটিতে ওয়াংফোর চোখ থেকে আজ ঘুম ছুটে গিয়েছে। নাচার হয়ে শেষটা সে উঠে বসল। লণ্ঠন জেলে একখানা বই বার করল। পড়াশোনায় আজকে রাতটা সে কাটিয়ে দেবে এই স্থির করল। কিন্তু পড়াতেও তার মন বসল না। নিশতি রাত, বাইরের গাছপালার ভেতরে বাতাসও যেন নিবিড় অন্ধকারে ভয় পেয়ে স্তব্ধ ও স্তম্ভিত হয়ে আছে। অত বড় ঘরে ওয়াংফোর ছোট্ট লণ্ঠনটা টিমটিম করে জ্বলছে। সে যেন তার আলো দিয়ে অন্ধকারকেই আরও ভালো করে দেখতে চায়। ক্রমেই ওয়াংফোর গা যেন ছমছম করতে লাগল। তার মনে হলো ঘরের ওদিককার অন্ধকার যেন কি একটা ভীষণ আকার ধারণ করবার চেষ্টা করছে। অন্ধকার যেন পাক খাচ্ছে, ধড়ফড় করে নড়ছে। হঠাৎ ওয়াংফোর আবার মনে হলো পর্দার পিছনে যেন কাঠের কি একটা মড়মড় করে ভেঙে গেল। তারপরেই পর্দাখানা একটু দুলে উঠল। তারপরেই আবার সব নিঃসার। এসব কি কাণ্ড! ওয়াংফো আর বই পড়বার চেষ্টা করল না। আড়ষ্ট হয়ে পর্দার দিকে চেয়ে রইল, খালি চেয়েই রইল। তার চোখের আর পলক পড়ল না। পর্দাখানা আস্তে আস্তে একটু ওপরে উঠল এবং তার পাশ থেকে বেরিয়ে এলো
একখানা রক্তহীন হলদে হাত। তারপর কি যেন ছায়ার মতন কিছু একটা বাইরে এসে দাঁড়ালো। সে যেন বাতাস দিয়ে গড়া কোনো মূর্তি। ওয়াংফোর গায়ে তখন কাঁটা দিয়েছে, মাথার চুলগুলো খাড়া হয়ে উঠেছে। সে চেঁচাবার চেষ্টা করল, কিন্তু পারল না। তার হয়ে বাইরে থেকে একটা প্যাঁচা চ্যাঁ চ্যাঁ করে চেঁচিয়ে রাতের আঁধারকে চিরে যেন ফালা ফালা করে দিল। ধীরে ধীরে সেই বাতাস দিয়ে গড়া মূর্তি স্পষ্ট হয়ে উঠল। ওয়াংফো তখন দেখল পর্দার সামনে দাঁড়িয়ে আছে একটা স্ত্রীলোকের মূর্তি। মূর্তিটা ঘরের চারিদিকে একবার চোখ বুলিয়ে নিল। যাত্রীরা পাশাপাশি শুয়ে নিশ্চিন্ত হয়ে ঘুমাচ্ছে। কে যে এখন তাদের ওপর ক্ষুধিত দৃষ্টি দিয়ে দেখছে সেটা তারা টেরও পেল না। মূর্তি পায়ে পায়ে এগিয়ে এলো। তারপর একজন যাত্রীর মুখের কাছে হেঁট হয়ে পড়ে কি যে করল তা কিছুই বোঝা গেল না। মূর্তি দ্বিতীয় যাত্রীর কাছে এসে দাঁড়ালো। তার চোখ দুটো দপদপ করে জ্বলছে এবং মুখখানা এক ভয়ানক হাসিতে ভরা। মূর্তি আবার হেঁট হয়ে পড়ল এবং দ্বিতীয় যাত্রীর টুঁটি কামড়ে ধরল। ওয়াংফো আর পারল না, বিকট চিৎকার করে উঠে দাঁড়ালো এবং তীর বেগে ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। পথ দিয়ে ওয়াংফো চিৎকারের পর চিৎকার করতে করতে ছুটতে লাগলো। তার সেই কান ফাটানি চেঁচানির চোটে গাঁয়ের ঘরে ঘরে সকলের ঘুম ভেঙে গেল। কিন্তু এই রাতে বাইরে এসে কেউ যে তাকে সাহায্য করবে গাঁয়ের ভিতর এমন সাহসী লোক কেউ ছিল না। ছুটতে ছুটতে এবং চেঁচাতে চেঁচাতে ওয়াংফো একেবারে গাঁয়ের শেষে গিয়ে পড়ল। তারপরেই মাঠ আর জঙ্গল। দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে সে একবার পিছন ফিরে চাইল। দূরের গাঢ় অন্ধকার ফুঁড়ে দুটো জলজলে আগুনের ভাটা দারুণ বেগে ছুটে আসছে। ক্রমেই তার দিকে ছুটে আসছে। ওয়াংফো আরও একবার খুব জোরে আর্তনাদ করে অজ্ঞান হয়ে গেল। চীন দেশে নিয়ম আছে, কেউ মরলে ভালো দিনক্ষণ না দেখে তার দেহকে কবর দেয়া হয় না। গাঁয়ের মডলের এক মেয়ে মারা গিয়েছিল, কিন্তু ভালো দিনক্ষণের অপেক্ষায় তার দেহকে কফিনে পুরে সরাইখানার ঢেঁকিশালাতে রাখা হয়েছিল। আজ 6 মাসের ভেতরে ভালো কোনো দিন পাওয়া যায়নি। সরাইখানার কর্তা সকালে উঠে যাত্রীদের খোঁজে ঢেঁকিশালায় গিয়ে দেখে দুজন যাত্রী মরে কাঠ হয়ে পড়ে আছে। তাদের গলায় এক একটা গর্ত, তাদের দেহে এক ফোঁটা রক্ত নেই। পর্দা তুলে সভয়ে সে দেখল যে কফিনে গাঁয়ের মডলের মেয়ের মরা ছিল তার তালা খোলা এবং তার ভেতরে মরা নেই। তারপর গোলমাল শুনে গাঁয়ের প্রান্তে গিয়ে সে দেখল ওয়াংফোর মৃতদেহের ওপরে উপুড় হয়ে পড়ে আছে
মরলের মেয়ের মরা। ওয়াংফোর গলায় একটা গর্ত, আর মরার মুখে লেগে আছে চাপ চাপ রক্ত। কৃপি কলোনিতে শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা মূর্তি। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।